প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, আর রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতে যাব রুমিন ফারহানার কাছে। ব্যারিস্টার রুমিন, গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ আপনি কিভাবে দেখছেন? আরেকটি বিষয়, সেটি হলো এই ঘটনা প্রবাহ নিয়ে বিএনপির ভিতর নানা সন্দেহ রয়েছে এবং এক একজন নেতা এক এক রকম কথা বলছে। গত কয়েকদিন বাংলাদেশ যথেষ্ট অস্থিরতার মধ্যে দিয়ে গেছে। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে। একই সাথে বিভিন্ন জেলা পর্যায়ে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা ছিলেন, পালিয়ে গেছেন এখন, তাদের বাড়ি ঘরও ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এক ধরনের অরাজক পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমার কাছে কিছু বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। এক হচ্ছে, যখন এই ধরনের ঘটনা ঘটছে, মব গেল 32 নম্বরে, খালি হাতে কিন্তু যায়নি। এক্সকাভেটর নিয়ে গেছে, তারপরে বিল্ডিং একেবারে ভেঙে চুরে ফেলবার জন্য যেই যেই যন্ত্রপাতি দরকার সকল কিছুই তারা নিয়ে গেছে। এবং এই জিনিসগুলো কিন্তু খুব আকৃতিতে ছোট নয় এবং এগুলো খুব সহজলভ্য নয়। মানে আপনার আমার বাসায় কিন্তু এই যন্ত্রপাতি থাকবে না যেগুলো নিয়ে 32 নম্বরে যাওয়া হয়েছে। অর্থাৎ এক হচ্ছে এই জিনিসগুলো তারা জোগাড় করলো কোথা থেকে, এক। দুই হচ্ছে, আমরা জানি পত্রিকার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি চাইছিল এরকম একটি ঘটনা ঘটুক? কারণ যদি সরকারের পজিটিভ নডিং না থাকে, তাহলে এরকম ভাবে 2 দিন ধরে এই ভাঙচুর সম্ভব নয়। আমি একমত একটা তথ্যের সঙ্গে। সরকারের যে কথা সরকার বলছে যে মানুষের ক্ষোভ ছিল, নিশ্চয়ই মানুষের ক্ষোভ ছিল, মানুষের ক্ষোভ এখনো আছে, কিন্তু সেই ক্ষোভটাকে আপনি মবক্রেসিতে কনভার্ট হতে দিবেন কিনা, সেই ক্ষোভটার সুবিধা বা সেই ক্ষোভটার সুযোগ আপনি মবকে নিতে দেবেন কিনা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি এমনভাবে অবনতি হতে দিবেন কিনা যে সাধারণ মানুষও তাতে ভীত হয়ে যায়, এই প্রশ্নগুলো থাকে। সরকার নানান রকম যুক্তি দেওয়ার চেষ্টা করছে, তবে সরকারের তরফ থেকে বিবৃতির বাইরে আমরা তেমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি। এরপরে আমরা যেটা দেখলাম যে সরকার বলছে মানুষের ক্ষোভ, আমরা কি করব। ওনারা কি করবেন এই কথা যখন ওনারা বলেন, তখন একটি দুর্বল সরকার হিসেবে ওনারা নিজেদেরকে সামনে নিয়ে আসেন, এবং একটি দুর্বল সরকারকে সকলেই কিন্তু বিপদে ফেলবার চেষ্টা করবে। এটা শুধু যে মব বা স্টুডেন্টরা বিপদে ফেলার চেষ্টা করবে, নট নেসেসারিলি। হাসিনা দেশের বাইরে পালিয়ে আছে, কিন্তু হাসিনা তো এখনো তার দলের দায়িত্বে আছে। সুতরাং তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের আনাচে কানাচে আছে। তারা যখন একবার বুঝবে যে এই সরকার দুর্বল সরকার, তখন এই সরকারকে বেকায়দার ফেলবার যত রকম পন্থা আছে সবগুলো তারা এক্সারসাইজ করবে, এবং তারা সেটা করছে বলে আমি মনে করি। সরকার একটা নতুন ডিক্লারেশন দিয়েছে, হান্টিং সামথিং, হান্টিং ডেভিল হান্টিং, হ্যাঁ, অপারেশন ডেভিল হান্টিং। এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে লুকিং ফর শত্রুজ, কিংবা ধরুন অপারেশন ক্লিন হার্টের কথা। এই দুটোর অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশের মানুষের খুব সুখকর হয়েছে বলে মনে হয় না। সো আমরা দেখছি যে আমাদের কথা অনেক লম্বা চওড়া কথাবার্তা না বলে কাজকর্মটা যদি একটু লম্বা চওড়া করতো, আমাদের দেশের পরিস্থিতি আরেকটু বেটার থাকতো বলে আমি মনে করি। আমরা দেখেছি যখন কোনো ফ্যাসিস্টের পতন হয়, বিশেষ করে হিটলার এবং মুসোলিনির বিষয়টা আলোচনা আমরা উল্লেখ করতে পারি, এদের কোনো চিহ্ন কিন্তু রাখা হয়নি। তাহলে বাংলাদেশের চিহ্ন থাকবে কেন? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই চিহ্ন মুছে ফেলার দায়িত্ব তো সরকার নিজেই নিতে পারতো, ছাত্রদের কেন নিতে হবে? দেখুন, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই যে 32 নম্বরের বাসা পুড়িয়ে দেয়া, ভেঙে ফেলা, মাটির সাথে মিশিয়ে দেয়া, এবং আওয়ামী লীগের বিভিন্ন জেলার নেতাদের বাড়ি ভাঙচুর করা এবং মোরাল এবং মূর্তি সবকিছু ভেঙে ফেলা, সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য দেয়া, উস্কানিমূলক কথাবার্তা বলা। এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত 6 মাস ধরেই ক্রমে, মানে বিভিন্ন সময় বলেছেন, এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে, যেটা আপনি বলেন, থামাতে কিন্তু পারে নাই। এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা। দুই হচ্ছে, সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে,
তাহলে তো সেটা আসলে 5, 6, 7 তারিখেই বা তারা ক্ষমতায় যখন গেল 8 তারিখে তার পরপরই করার দরকার তো ছিল। যখনই করবে সরকারি করতে পারতো। সরকারি করতে পারতো, এটার জন্য 6 মাস অপেক্ষা করার দরকার নেই। আর 3 হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে। সুতরাং এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন, এটা তো ফেসিবাদের প্রতীকও বটে, সেটা কি ফেসিবাদের করবেন? প্রতীকও বটে, হ্যাঁ। তাহলে আপনি কোনটা রাখবেন আর কোনটা রাখবেন সেটা তো আসলে আপনি এখানে বসে সিদ্ধান্ত নিলে কে সঠিক নিবে হবে কি? সিদ্ধান্ত? দেশের মানুষ নেবে। দেশের মানুষ 5 তারিখে নেয় নাই, দেশের মানুষ 5 তারিখে বারবার সিদ্ধান্ত কিভাবে নিবে? না, আপনারা কি মনে করেন যে দেশের 17 কোটি মানুষ এই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে? 5 তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে? 5 তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন। আমি তো এই মাঠে ফ্যাসিস্টের ছিলাম। পতন। হাসিনার পতন এক দফা যখন হয়েছে, হাসিনার পতন, ফ্যাসিস্টের পতন, যেটাই আপনি বলেন, হাসিনা সরকারের পতন, তাকে যেতে হবে। কিন্তু সেই সাথে 32 নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু মানুষ সেই বাড়ি সিদ্ধান্ত থেকে তো নেয়। সবকিছু হয়েছে। ওকে, যদি সেটা হয় ইতিহাসের ফয়সালা, সেটা তো এটা আপনি আসলে জানেন। 50 বছর আগে, সেটার দায় কি আপনি এখন 50 বছর পরে ভাঙবেন? মানে আমি প্রশ্নগুলো রাখছি, আমি এটার কোনো জবাব দিচ্ছি না। আপনি যদি মনে করেন ভাঙবেন, আরো একদল মানুষ মনে করে ভাঙা ঠিক না। 5ই আগস্ট কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্ট সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় এক মুহূর্ত রাখবো না। আমি রাস্তায় ছিলাম, আমি জানি না আপনারা কে কোথায় ছিলেন, আমি রাস্তায় ছিলাম। আমার বাসা ভাঙচুর হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু 5ই আগস্ট কোনো বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কিনা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে। আপনি কি ভয়েস অফ স্যানিটিতে থাকবেন, নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরির পক্ষে থাকবেন? আপনি কি বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগোনোর দিকে থাকবেন, নাকি আপনি জ্বালাও পোড়াও কন্টিনিউ করবেন? এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের মানুষকে নিতে হবে। এটা আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় বসে আমরা এখানে ফয়সালা করে ফেললে ফয়সালাটা হবে না। তবে আমার যেটা মনে হয়, এই যে যত বেশি ভাঙচুর, জ্বালাও পোড়াও বা মবক্রেসি হচ্ছে, তত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন। এবং আমি জানি না এটা বুঝে না বুঝে করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে মানে দেশের সরকারের যেই কর্মকাণ্ড গত 6 মাসে, তাতে বহু মানুষের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি বোধ হচ্ছে, এক ধরনের অনিরাপত্তা বোধ করছে, তারা অনিরাপদ বোধ করছে, তারা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে, কি হবে জানে না, এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এগুলো সকল কিছুই কিন্তু হাসিনার হাতকেই শক্তিশালী করে। সো আপনারা যদি আসলে ফ্যাসিবাদের আরেকবার ফিরে না আসা দেখতে চান, আপনারা যদি হাসিনার আবার পলিটিক্সে শক্ত অবস্থান দেখতে না চান, তাহলে আমার মনে হয় যার যার জায়গা থেকে প্রত্যেকের সচেতন হওয়া উচিত। এইভাবে আসলে আপনারা ফ্যাসিজমকে মোকাবেলা করা, মানে পতিত ফ্যাসিজমকে মোকাবেলা করা কঠিন হবে। আর 2 হচ্ছে, আমি যে এলাকায় থাকি, সিটি কলেজ, আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হচ্ছে। এর মধ্যে মেডিকেল ট্রেনি যারা, তারা গিয়ে শাহবাগে বসেছে। আপনি বলেন তো, ঢাকা শহর, প্রেস ক্লাবে কিন্তু ছিল, প্রেস ক্লাবে আছে, ঢাকা শহর প্রায় 1.5-2 কোটি মানুষ বাস করে এখানে, বেশি আরো হয়তো বেশি। তো এই সিটির কয়েকটা রাস্তা, এবং খুবই জরুরি রাস্তা, এগুলো খুবই ইম্পর্টেন্ট রাস্তা, খুবই জরুরি রাস্তা, এই রাস্তাগুলো যখন বন্ধ হয়ে যায়, আমাদের জীবনযাত্রার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকার জনজীবনের ন্যূনতম স্বস্তিটা যদি এনশিওর করতে পারে, তাহলে বাকি কাজগুলো নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারবো। ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনি কি বলবেন? যা ঘটেছে গত সপ্তাহে, এটাকে আমি মবক্রেসি ওইভাবে আসলে পাঠ করতে চাই না। আমি তো মনে করি যে বিপ্লবের কথা বলছে ছাত্র জনতা, এটা একটা কন্টিনিউইং প্রসেস, এবং আপনি এটা ক্ষোভের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আপনি দেখুন, 5ই আগস্টের পরে 6 মাস পার হয়ে যায়নি, তারপরে আবার ফ্যাসিস্টরা কিন্তু ফিরে আসতে চায়, লিফলেট বিতরণ করছে। তার এর আগেও অনেকবার তারা বিভিন্ন রঙে রূপে হ্যাট বদল করে ফিরে আসার চেষ্টা করেছে, যেটাকে ছাত্র জনতা প্রতিহত করেছে। কিন্তু এবার প্রকাশ্যে দিনক্ষণ ঘোষণা করে একদম অডিও মেসেজ দেওয়া বা লিফলেট বিতরণ করা, একদম তারা অফিসিয়ালি ব্যাক করার একটা প্রয়াস চালাচ্ছে। তো এটাকে প্রতিহত করার জন্যই আসলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। এখন অস্থিরতা, আশঙ্কা বা বিভিন্ন ধরনের ভয় ভীতির সঞ্চার হয়েছে, এটা হয়তো পার্শিয়ালি আমি একমত। কিন্তু দেখুন, আমি তো মনে করি যে ফ্যাসিস্ট রেজিমের আজকের সবচেয়ে খারাপ দিনটাও গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে ভালো দিনটার চেয়েও বেটার। তো অস্থিরতার মধ্য দিয়েই তো আসলে আমরা এই গত 50-53 বছর ধরে বাস করছি। আমি তো এই আন্দোলনকে শুধুমাত্র
এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে শুধুমাত্র কয়েকটা সপ্তাহ বন্ধনের মধ্যে আটকে রাখতে চায় না, এবং এটা গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের মধ্যেও সীমাবদ্ধ রাখা সমীচীন হবে বলে মনে করি না। আসলে এই ক্ষোভ, এই রাগ, এই না পাবার যে বেদনা, এটা তো আসলে গত 53 বছরই একটা ক্ষোভের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। তবে এটা ঠিক যে ভায়োলেন্স বা আইন হাতে তুলে নেওয়া এটা কখনোই কাম্য নয়, এটা লয়ের ডিউ কোর্সের উপরে ছেড়ে দিতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে অ্যাঙ্গার, এটাকেও মাস্ট বি রেসপেক্টেড। ব্যারিস্টার সানি, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো যারা এই ফেসিস্ট বিরোধী আন্দোলনে যে সমস্ত শক্তি, অংশীজন, রাজনৈতিক দল অংশ নিয়েছিল, তাদের অনেকেই কিন্তু এই ঘটনাকে সমর্থন তো করছেই না, বরঞ্চ উল্টো সমালোচনা করছে। কেন? আসলে একটা এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কনসিডার করে ভায়োলেন্স তো আসলে আমাদের কারোই কাম্য নয়। হ্যাঁ, আপনি আইন হাতে তুলে নেবেন, গিয়ে জ্বালাও পোড়াও করবেন, ভেঙে ফেলবেন, এটা একটা সভ্য সমাজে একজন সেন্সিবল কোনো মানুষই আপনাকে এটা সাপোর্ট করবার কথা নয়। তো এই জায়গা থেকেই বোধ করছি, আমরাও তো বলেছি যে ভায়োলেন্স কোনো মতেই গ্রহণযোগ্য হবে না। এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে একটা জিনিস খেয়াল করুন যে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, টোটাল বোধহয় 13-14টা কমিশন হবে। 13টা, শুরুতে ইনিশিয়ালি 6টা কমিশন 6টা, গঠন পরে করেছিল। বাকিটা। তারা বেশ কিছু কাজের উদ্যোগ হাতে নিয়েছে, কিন্তু প্রায়োরিটি লিস্টে তারা দেখবেন যে 1 নম্বর না করে তারা 7, 8, 13, 18, 25 এরকম কাজ করছে। 1 নম্বর কাজটা করা কি উচিত ছিল? আমি মনে করি 1 নম্বর কাজটা করা উচিত ছিল যে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং মডেলে আপনি একটা গণতদন্তের শুনানির আয়োজন করবেন, যেখানে যারা সাফার করেছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, যারা আহত হয়েছে, তারা সবাই গিয়ে ওখানে এই যে সংগ্রামের সময় তারা যে অত্যাচারের শিকার হয়েছে, কীভাবে তাদেরকে গুলি করা হয়েছে, এই গল্পগুলো তারা সেখানে বলতো। তো এগুলো বলতে পারার বা বলার তো আপনি কোনো ব্যবস্থা রাখেন নাই, এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সেটাও তো খুব মন্থর গতিতে, এবং জনজীবনে আসলে দৃশ্যমান তো কোনো স্বস্তির জায়গা, যেমনটা রুমিন আপা কিছু আগে বলছিলেন যে আমি এই বিপ্লবের পরে আমরা যেরকম আশা করেছিলাম, হ্যাঁ আমি জানি লট অফ এক্সপেকটেশন, এবং অনেক দিনে না পাবার দরজাটা আসলে হঠাৎ করে ফ্ল্যাট গেট ওপেন হয়ে গেছে, আমাদের অনেক আশা প্রত্যাশা, অ্যান্ড দ্যার ইজ নো ম্যাজিক। হঠাৎ করে অনেক ফাইন সানডে মর্নিং আপনি ঘুম থেকে উঠলেন, দেখবেন সুইজারল্যান্ড হয়ে গেছে, ব্যাপারটা এরকমও না। বাট অ্যাট দ্য সেম টাইম একজন কৃষক, একজন জেলে মজুর, সে তো বাজারে গিয়ে আপনার মতো আমার মতো ওই ভদ্রপল্লীর ভাষায় সংস্কার কমিশন এগুলো তো বুঝে না। সে কি বুঝে? সে বাজারে গিয়ে তার পরিবারের পরিজনের জন্য তার সাধ্যের ভেতরে আসলে দ্রব্য কিনতে চায়, সেটা যখন কিনতে পারছে না, আপনি বাসে, ট্রাকে, ট্রেনে চড়েন, দেখবেন যে ওখানেও কোনো অর্ডারলি কোনো সিচুয়েশন নাই, এবং এই অভ্যুত্থানের পরে জনজীবনে এমন কোনো পরিবর্তন দৃশ্যমান করতে পারে নাই যেটাতে আপনি স্বস্তির দেখা পাবেন। তো এই সব কিছু মিলেই আসলে এটার বহিঃপ্রকাশ ঘটছে বলে আমি মনে করি, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই এক্সটেন্টে তারা 1 নম্বর প্রায়োরিটি লিস্টের কাজটা তারা করেছে বলে আমি মনে করি না। তাদের উচিত ছিল এই মানুষের গল্পগুলো, তাদের বেদনার কথাগুলো কংগ্রেশনাল হিয়ারিং মডেলে গিয়ে তাদের কথাগুলো যেন বলতে পারে এই ব্যবস্থা করা, কিন্তু আমরা এর কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি আমরা। ব্যারিস্টার রুমিন, আপনি দেখেছেন যে এই 32 নম্বরের ঘটনার পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি দিয়েছেন, এবং সেই বিবৃতির একটি প্রতিক্রিয়া দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আপনি কি বলবেন? সার্টেনলি অনাকাঙ্ক্ষিত অনেকগুলো কারণে। দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব মসৃণ নয়, এটা দিল্লিকে বুঝতে হবে, এবং এই অমসৃণ থাকবার শতভাগ দায় শেখ হাসিনার এবং কিছুটা দায় দিল্লির তো বটেই। দিল্লির দায় কম আমি এ কারণেই দেব, দিল্লি তার স্বার্থ হিসাব করেছে, এবং একটা দেশ তার স্বার্থ হিসাব করবে, সেটাই স্বাভাবিক ভাই। এটা তো ও তো চ্যারিটি করতে বসে না, ও তো আঞ্জুমানে মফিদুল ইসলাম না, তাইলে তার স্বার্থ উদ্ধার করতে চাইবে। কিন্তু আমার দেশের সরকারের প্রধান যখন তার স্বার্থ একটা পয়েন্টে এসে একটাই স্বার্থ হয়ে যায় যে আমাকে যে কোনোভাবে ক্ষমতায় রাখো, তার বিনিময়ে তুমি যা চাইবা তাই পাবা, আমার যেটা ন্যায্য তার কিছুই আমি তোমার কাছ থেকে চাইবো না, সেরকম একটি সরকারের সুবিধা তারা নিয়েছে। এবং এই সরকারের সুবিধা নিতে গিয়ে আজকে প্রথম তো দিল্লি বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়েছে তেমন না, দিল্লি সময়ে সময়ে নাক গলাতে চেয়েছে,
পুরোটা সময় দিল্লি গত 53 বছরে চেয়েছে, কখনো সুযোগ পেয়েছে, কখনো পায়নি। সুযোগ পায় নাই, কিন্তু এই ইচ্ছা তাদের সব সময়ই ছিল। তারপরে আপনি চিন্তা করেন 2014 ইলেকশন, দিল্লি কি ডাইরেক্ট ইন্টারফেয়ার করে নাই? একদম দ্য স্বরাষ্ট্র তাদের পররাষ্ট্র সচিব অ্যাবসলিউটলি সুজাতা সুজাতা সিং। সিং এর কথা মনে করেন আপনি, দ্য কোয়ালিশন ইয়ার্স এর কথা মনে করেন, দি আদার সাইড অফ দি মাউন্টেন, তাদের লেখা বই, তাদের বইগুলো একটু চিন্তা করেন, দেখবেন তারা পরিষ্কার করে দিয়েছে যে তারা কিভাবে কোনো বাংলাদেশের কিছু গোপন রাখে অভ্যন্তরীণ নাই। কিছু গোপন রাখেনি, কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো, নির্বাচনকে ম্যানিপুলেট করা, বিরোধী দলকে মানে জাতীয় পার্টিকে বাধ্য করা নির্বাচনে আসতে, এগুলো তারা করেছে। 18 নির্বাচন আপনি চিন্তা করেন, মধ্যরাতে ভোট হয়ে যাওয়া, এই ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তো এই নির্বাচন সম্ভব ছিল না। 24 নির্বাচনে আসেন, আগামী নির্বাচন আগামী নির্বাচন, তাদের একেবারে ডিরেক্ট সাহায্য ছাড়া এটা হতো না। সো এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ভারতের বহু পুরনো অভ্যাস, এবং এতদিন তারা সেটা খুব আরাম করেই করতে পেরেছে। বাট এই সরকার ফর দ্য ফার্স্ট টাইম, আমি তাদের ক্রেডিট দিতে চাই, তারা কিন্তু মাথা উঁচু করে ভারতের সঙ্গে কথা বলেছে, চোখে চোখ রেখে কথা বলেছে। টাইম টু টাইম তারা ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, তাদের অসন্তোষ জানিয়েছে। সুতরাং আমি মনে করি যে ভারতের আবারও তাদের মানে লিমিটেশনটা বুঝতে, বা তাদের সীমারেখা কতটুকু, লক্ষণ রেখা কতটুকু, এটুকু বুঝতে ভারতের হয়তো আরো কিছু সময় লাগবে। তবে ভারত এটা ডেফিনেটলি বুঝবে, বিকজ বাংলাদেশ এবার কিন্তু খুব ক্লিয়ারলি তাদের মেসেজ দিয়েছে। আপনি তো একটা আশাবাদ ব্যক্ত করলেন যে ভারত সেটা বুঝবে, কিন্তু আমাদের মনে হচ্ছে না দু কারণে। একটি হলো তাদের আচরণ, আরেকটা যেটা তারা সম্ভবত ট্রমাটাইজড, কারণ মেনেই নিতে পারছে না, এটা সবচেয়ে বড় সমস্যা, মানসিক সমস্যা। আরেকটা বড় সমস্যা যেটা, সেটা হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে এবং 2 শতাধিক এমপি এবং দলীয় নেতাদের ভারতে রেখে লালন পালন করার মাধ্যমে বাংলাদেশের সাথে দিল্লির সম্পর্ক কিভাবে ডেভেলপ করবে? ভেরি ডিফিকাল্ট। আমি খুব অবাক হচ্ছি যে 5ই অগস্টের পর 6 মাস চলে গেছে। 5ই অগস্টের পর বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, লেখেন, ইন্টারন্যাশনাল নিউজ পেপারে কলাম লেখেন, তারাও কিন্তু বলেছেন যে ভারত তার সকল ডিম এক ঝুড়িতে রেখেছে, এবং এটার মাসুল ভারতকে দিতে হচ্ছে এমনভাবে, আমি যেটাকে বলি 5 তারিখের পর মনে হয়েছে কৃষকের গরু হারালে যে অবস্থা হয়, হাসিনাকে হারিয়ে ভারতের অবস্থা অনেকটা কৃষকের গরু হারানোর মতো হয়েছে। এবং আপনি চিন্তা করেন, ভারতে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, অন্যান্য তৃণমূল কংগ্রেস তৃণমূলের মতো বলেন, বলবো। তারা কিন্তু হাসিনার ব্যাপারে একাট্টা। এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই যে যথাযথ সম্মান দিয়ে তাকে রাখতে হবে, এবং বলা হয়েছে অতিথি নারায়ণ, অতিথি ভগবান। সুতরাং ভগবানকে আমরা যেভাবে রাখি সেভাবেই হাসিনাকে, এবং ঠিক সেভাবেই হাসিনাকে রাখা হয়েছে। শুধু হাসিনা তো নয়, তার আরো যেই পারিষদরা ছিলেন, উজির নাজির মন্ত্রী ছিলেন, তারাও গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বেশ ভালোই আছেন তারা। সো ভারতের এখনো কিন্তু সেই ট্রমা, যেটাই আপনি বলেন, 15 বছর তো একটা লম্বা সময়। তার আগে 111ও ভারতের প্রত্যক্ষ হাত ছিল। 111 2008-এর ইলেকশন, আমি কিন্তু বহু বছর ধরে বলছি এই ইলেকশন সহি না, ইলেকশন এটা তো হয় আমরা নাই, জানি, এটা হিসাব এই নিকাশের ইলেকশন ইলেকশন। ভালো ইলেকশন হয়নি। তো সেখানেও ভারতের একটি হাত আছে। এই সকল কিছু মিলিয়ে আমি মনে করি যে 17 বছরের যে টানা ধারাবাহিকভাবে বাংলাদেশকে একটা প্রদেশের মতো ব্যবহার করা, 7 সিস্টার্সের জায়গায় 8 সিস্টার হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা, এই জায়গা থেকে ভারতের উঠে আসতে হয়তো কিছুটা সময় লাগবে। তবে ভারতের নিজের জন্য উঠে আসা উচিত। কেন আমি আপনাকে বলি, ভারতের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যেই ব্যবসা, একেবারে ধস নেমেছে। নিউ মার্কেটের দোকান বন্ধ, ব্যবসায়ীদের মাথায় হাত, বলা হচ্ছে 70% পর্যন্ত বিক্রি বাটা চেন্নাইতে কিন্তু হয়েছে চিকিৎসার কারণে। চিকিৎসা, আমি সেটাই আসছি। চিকিৎসা ক্ষেত্রে ভারত ধাক্কা খেয়েছে, এবং আমাদের রুগী যেহেতু তাদের ভিসা কড়াকড়ি, আমাদের একেবারেই খুব খারাপ অবস্থা না হলে কোনো পেশেন্টকে তারা দিচ্ছে না। এবং আপনি যখন ভারতের দরজা বন্ধ হবে, তখন আপনি দেখবেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক চীন। কিংবা চীন, তাদের রাস্তাগুলো ওপেন হচ্ছে। এবং চীনের সাথে তো সরকার আলোচনা চালাচ্ছে, বাংলাদেশে একটা হসপিটাল করার কথা হচ্ছে যেখানে ইন্টারন্যাশনাল ডক্টররা আসবেন এবং ট্রিটমেন্ট দেবেন। সো এভিনিউ কিন্তু মানুষ খুলে ফেলে। আপনি যদি মনে করেন যে আপনি বন্ধ রাখছেন বলে বাংলাদেশের দরজা বন্ধ, খুব ভুল। বরং আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বহু ভারতীয় দীর্ঘ 17 বছর বাংলাদেশে বিনা ভিসায় ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করে গেছে, এবং তাদের কাজ কিন্তু এখন বন্ধ হতে চলেছে। সো ভারতকেও তার হিসাব নিকাশ করতে হবে, এবং ভারত যদি গ্রাম্য মানুষের মতন মান অভিমান করে, হ্যাঁ, ওই গ্রাম্য অভিমান কিন্তু এখানে টিকবে না। সো ভারতেরও তার নিজের হিসাব নিকাশ করা উচিত।
প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার সানি আব্দুল হক। ব্যারিস্টার সানি, আমরা কথা বলছিলাম ভারত বাংলাদেশ যে সংকটটা তৈরি হয়েছে, এবং রুমিন ফারহানা খুব স্পষ্ট করে এবং কিছু পয়েন্ট আউট করে বলেছে যে বাংলাদেশের যত প্রয়োজন আসলে ভারতের তার চেয়ে অনেক বেশি প্রয়োজন বাংলাদেশকে, কারণ তাদের স্বার্থটা এখানে বেশি ছিল। কিন্তু রিলেশন ডেভেলপমেন্টের জন্য কিন্তু অনেক জিনিস বলা হচ্ছে, করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। এবং আমরা বলছিলাম যে এই রিলেশনের যে কাটা হয়ে রয়েছে শেখ হাসিনার দিল্লিতে অবস্থান, আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আদৌ ভারতের সঙ্গে কি আমাদের সমগ্র উন্নয়ন সম্ভব? আমাদের গোড়ার সমস্যা যেটা, আমাদেরকে একটা ভুল জিনিস পাঠ করিয়েছে দুঃখজনকভাবে। আমরা পড়ে এসেছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই বন্ধু রাষ্ট্রের যে কনসেপ্ট, আইডিয়াটা, ইন মাই ওপিনিয়ন দিস ইজ এ ডিফেক্টিভ নোশন অফ পলিটিক্যাল সায়েন্স। আসলে বর্ডার শেয়ার করা কোনো রাষ্ট্র কখনো বন্ধু হয় না। এটা বাই ডিফল্ট অটোমেটিক প্রেজাম্পশন হচ্ছে সে আপনার শত্রু রাষ্ট্র, উইচ ইজ রিভার্টেবল প্রেজাম্পশন। প্রেজাম্পশন ইজ আপনার সাথে যে রাষ্ট্র বর্ডার শেয়ার করবে, অটোমেটিক প্রেজাম্পশন সে আপনার শত্রু রাষ্ট্র, উইচ ইজ রিভার্টেবল। আপনি আপনার কর্ম দিয়ে, আচরণ দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন দিয়ে আপনি এটা রিভার্ট করবেন। তো আমাদেরকে যে ডিফল্ট পজিশন শিখিয়েছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এটা একটা ডিফেক্টিভ একটা শিখিয়েছে আমাদের। 1, 2 হচ্ছে যে ভারত 1947 থেকে এই 77 ইয়ার্সের মধ্যে কোনো মেজর কোনো ফরেন পলিসির কোনো অ্যাচিভমেন্ট আছে বলে মনে করি না। সেভ অ্যাজ টু ওয়াম, সেটা হচ্ছে যে পাকিস্তানকে 71 স্প্লিট করেছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য পারহ্যাপস সিঙ্গল অ্যাচিভমেন্ট। যদি বলতে বলছিল যে শতবর্ষের সুযোগ এসেছে, না এরকম একটা কথা বলেছিল, এবং তারা সুযোগটাকে কাজে লাগিয়েছে। এই লাস্ট 77 ইয়ার্সের আপনি যদি খতিয়ান দেখেন, তাহলে দ্যাট ইজ দ্য অনলি পারহ্যাপস আর্গুয়েবলি অনলি অ্যাচিভমেন্ট ভারতের ফরেন পলিসি। আর বাকিগুলো সবগুলো ডিজাস্টার্স ফরেন পলিসি। সব জায়গায় প্রত্যেকটা নেইবারিং কান্ট্রির সাথে ফেল করেছে। শুধু বাংলাদেশ কেন, পাকিস্তান না হয় হিস্টোরিক্যালি তারা এনিমি স্টেট মনে করে, কিন্তু আপনি নেপালের কথা চিন্তা করেন, নেপাল তো আসলে হিন্দু রাষ্ট্র, সবচেয়ে ক্লোজেস্ট এবং সবচেয়ে ফ্রেন্ডলিয়েস্ট হওয়ার কথা ছিল, তার সাথে রিলেশনশিপ ভালো নাই। ভুটান ভালো নাই, আফগানিস্তান ভালো নাই, ইভেন মালদ্বীপস। মৈত্র কি বলেছে, মালদ্বীপকে ইন্ডিয়া ক্ষমতায় চলে আসলো। এক্স্যাক্টলি ওই সেন্টিমেন্টকে ইউজ করে সে তো ক্ষমতায় চলে এসছে, বলেছে যে আমার মালদ্বীপকে কারো ব্যাকয়ার্ড নয়, এটা আমি ব্যবহার করতে দেবো না এইভাবে। তো দেখুন, এদের কারোর সাথে নেইবারিং কোনো কান্ট্রির সাথে ভালো নয়। কেন ভালো নয় এটা ভারতকে বুঝতে হবে। এই ভারতের যতক্ষণ পর্যন্ত ফরেন পলিসির মেজর কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে না, মনস্তাত্ত্বিক জায়গার কোনো হোলসেল চেঞ্জ আসবে না, ততক্ষণ পর্যন্ত আসলে নেইবারিং কান্ট্রিগুলো কেউ বন্ধু রাষ্ট্র বলে মনে হবে না। আর একটা হচ্ছে আমাদের যে আপরাইজিং হলো, এই রেভলিউশনের পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতি ভারত যত দ্রুত অনুধাবন করবে, উপলব্ধি করবে, মেনে নেবে এবং স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়বে, ততই ভারতের জন্য মঙ্গল। ভারতের মন খারাপ এখনও যায় নাই, এখনও মন খারাপ করে বসে আছে। এই মন খারাপের কারণটা কি? ভারত বাংলাদেশকে বাংলাদেশ আকারে দেখে নাই, ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখেছে। ভারত ওই যে ডিজাস্টার্স ফরেন পলিসির কারণে বাংলাদেশকে আসলে একটা রাজনৈতিক দল আর রাষ্ট্রকে গুলিয়ে ফেলেছে। এই জায়গাতে তাদের মেজর রিয়েলাইজেশন আসা দরকার। আরেকটা হচ্ছে আমাদের ফরেন পলিসি, আমরা কোনো ডিফল্ট পজিশন নেব না। আমাদের ফরেন পলিসি ইজ এ কন্টিনিউইং প্রসেস। এটা ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, পাকিস্তান হোক, যে রাষ্ট্রই হোক না কেন,
ইটস এ কন্টিনিউইং প্রসেস বেসড আপন মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন। এটা যাদের সাথে যখন আমরা যতক্ষণ পর্যন্ত পাবো ঠিক ওই এক্সটেন্ট পর্যন্ত সে আমার বন্ধু। যখনই আপনি দেখুন ইন্টারন্যাশনাল টেরিটরিতেও দেখুন, এই যে নেটোভুক্ত কান্ট্রিতেও টার্কির সাথে রাশিয়ার তো একটা ফ্রেন্ডশিপ আছে, এবং টার্কির সাথে রাশিয়ার একটা এক্সটেন্টে ফ্রেন্ডশিপ আছে, কিন্তু তারা কিন্তু সিরিয়াতে একে অপরের মুখোমুখি যুদ্ধ করেছে। তো তার মানে কি, যে আপনি একদম পুরো মানে ব্ল্যাঙ্কেট কোনো অ্যাপ্রোচ নেবেন না যে আমি তোমার পার্মানেন্ট ফ্রেন্ড, আমি তোমার সব কিছুতেই ফ্রেন্ড। এটা ফ্রেন্ডশিপ হতে হবে আপনার ব্লো বাই ব্লো। আপনি এই ব্লোতে তার ফ্রেন্ড, এই জায়গাতে আবার তার ফ্রেন্ড না। জুলাই আপরাইজিং পরে থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি বিভিন্ন ইস্যুতে। এর আগে যে হাইকমিশনে আগরতলাতে তারা যে আক্রমণ করেছে, তখন আমরা দেখেছি যে স্ট্রংগেস্ট পসিবল টার্মে প্রতিবাদ করেছে, এবং এটার কন্টিনিউয়াস ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা রাজনৈতিক আলোচনা করতে করতে ভারতের প্রসঙ্গে চলে গিয়েছিলাম, এবং এটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশের রাজনীতির আমরা বলি না যে অনেকে স্টেক হোল্ডার আছে, ভারত নিজেকে মনে করে তারাও একটা বড় স্টেক হোল্ডার, যদি এখন আমরা মনে করি না। আমরা সরকারের সমালোচনা করছি এবং সরকারের কিছু ব্যর্থতা তো রয়েছেই। আমরা এই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটিতে অনেকবার একটি কথা বলেছি, অনেকবার উচ্চারিত হয়েছে, সেটি হলো যে এই সরকারকে আমরা প্রোঅ্যাক্টিভ দেখতে চাই, কিন্তু আমরা দেখি প্রো রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আমরা তাদের সমালোচনা করছি, তাদেরকে শুধরানোর চেষ্টা করছি, দেখি তারা কথা শুনে কিনা। প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কি সঠিক ভূমিকা পালন করছে? দেখুন, রাজনৈতিক দলগুলোকে আমি বলবো তারা কিন্তু শুরু থেকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রথমেই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু বলেছে এই সরকার আমাদের সরকার। তারা ওন করেছে সরকারটিকে, নিজের সরকার বলে তারা স্বীকার করেছে, এবং বলেছে যে আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। শনিবারও রিজভী ভাই বলেছেন যে আমরা অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হতে দিব না, তাই না? এটা রিজভী ভাইয়ের চেয়ে অনেক আমি ইম্পর্টেন্ট একদম হচ্ছে লেটেস্টটা বললাম, এই কারণে উল্লেখ করলাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু এটা ধারাবাহিকভাবে বলছেন, সব বক্তব্য উনি বলছেন। কিন্তু এখন এই সরকার যদি রাজনৈতিক দলগুলোর সহায়তা নিতে না পারে কিংবা সেটাকে কাজে লাগাতে না পারে, তাহলে তো এই সরকারের আসলে উচিত না থাকা। দেখেন, আমি বলি আপনাকে, এই যে নির্বাচন, সরকার এই দলগুলো জানে কালকে নির্বাচন হলে পরশু তারা ক্ষমতায় যাবে। এখনো কিন্তু তারা নির্বাচনের জন্য সেই অর্থে চাপ দেয়নি। যদি দিত, সরকারের পক্ষে কিন্তু চালানো সম্ভব ছিল না। রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য ইউনূস সরকারকে চাপ দিতে পারছে না নিজেদের কারণে, নিজেদের স্বার্থেই। নট নেসেসারিলি। ধরুন বিএনপি, কারণ উনি না থাকলে তখন কি দাঁড়াবে এটা ওনারা ভালো করে জানেন। দেখুন বিএনপি চাপ যদি দিতে চাইতো, তাহলে ইউনূস সরকারের পক্ষে নির্বাচন না দিয়ে উপায় ছিল না। কেন আমি বলছি, রাষ্ট্রপতির ব্যাপারে বিএনপি আপত্তি করেছে, পিছু হটতে হয়েছে ইউনূস সরকারকে। আমাদের প্রোক্লামেশনের ব্যাপারে বিএনপি আপত্তি তুলেছে, এখন পর্যন্ত কিন্তু প্রোক্লামেশন আমরা চোখে দেখি নাই। আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারেও রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে যে এভাবে আসলে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন, নির্বাহী আদেশে করতে পারেন, আইন বা বিচার প্রক্রিয়া মেনে ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়ে করতে পারেন, কিংবা গণভোট। সরকার তিনটার কোনোটাতেই হাতে নাই। সুতরাং সত্যিকার অর্থে যদি বড় রাজনৈতিক দলগুলো চাপ দেয়, সরকারের পক্ষে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়। একটা প্রশ্ন উঠেছে, আপনি লক্ষ্য করবেন, দিল্লি শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোসররা ইদানিং জামাত এবং বিএনপির কোনো সমালোচনা করছে না। তাদের টার্গেট হলো সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে জামাত এবং বিএনপিও আওয়ামী লীগের খুব সমালোচনা করছে না রাজনৈতিকভাবে, ফেসিবাদ এগুলো করছে, কিন্তু রাজনৈতিকভাবে তো করছে না। এবং আমি লক্ষ্য করছি যে একটি বিষয় সবার, বিশেষ করে আমি বিএনপির ব্যাপারে বলি যে এই সরকারের ম্যান্ডেট নাই। কে বলছে? দিল্লি বলছে এই সরকারের ম্যান্ডেট নাই, শেখ হাসিনা এবং তার দোসররা বলছে। বিএনপি কিন্তু প্রায়ই বলে থাকে এই সরকারের ম্যান্ডেট নাই। এত মিলে যায় কেন? এবং বিএনপি এবং জামাতের কোনো সমালোচনা করে না আওয়ামী লীগ, একদম একটা টু শব্দ করে নেই। এটা বিস্ময়কর ঘটনা না? বিএনপি তো ক্ষমতা নেই, বিএনপির কি কোন কাজের সমালোচনা করবে আওয়ামী লীগ? তারা তাদেরকে আউট করে দিয়েছে, সহযোগিতা করেছে, মাঠে ছিল। হ্যাঁ, তো এটা তো সমালোচনা করার কিছু নেই। আউট হয়ে গেছে, লজ্জিত তারা, মানে তাদের লজ্জা থাকলে লজ্জা হওয়ার কথা। লজ্জিত তো না তো তারা। স্টিয়ারিং এ গাড়িতে যে থাকে ড্রাইভার, সমালোচনা তার হয়।
আমরা 6 লক্ষ কোটি টাকা দিয়ে যখন একটা সরকার পুষি, সরকার বলতে কিন্তু শুধু ইউনূস ব্যক্তি না, না, তা তো না। সরকার মানে ইউনূস থেকে শুরু করে সরকারি অফিসের সরকারি চাকরি করা পিয়নটা পর্যন্ত। Right. ইজ ইট ক্লিয়ার? হুম। ওকে, সো আমরা যখন তাদেরকে পুষছি 6.5 লক্ষ কোটি টাকা দিয়ে, এবং তারপরে যখন দেখছি জনজীবনের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা, মব কালচার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, গত 4-5 মাসে 80টার উপর মাজার ভাঙা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়। দখল বলুন। একটু বলি, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো হওয়াটা বন্ধ করার দায়িত্ব কার? বিএনপির সবারই, না? কারণ সবার সরকার। না, বিএনপি ঠিক আছে, বিএনপি সমর্থন দিয়ে ইউনূসকে বসিয়েছে, কিন্তু বিএনপি তো গাড়িটা চালাচ্ছে না, দেশটা চালাচ্ছে না, সরকারটা চালাচ্ছে না। আপনারা ভোট দেন, বিএনপি আসুক, তখন যদি এগুলো চলে সার্টেনলি বিএনপি সমালোচনা করবেন। বিএনপি তো এখন দেশটা চালানোর যে মেশিনারিজ, স্টেট মেশিনারিজ, সেইটার নিয়ন্ত্রণ তো বিএনপির হাতে নাই। সো স্টেট মেশিনারিজ যদি ফেল করে, সরকার যদি ফেল করে, সরকারের ইনস্টিটিউশনগুলো যদি ফেল করে, এটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। সো এই কারণেই সরকারের সমালোচনা সকলে করছে, আর স্টুডেন্টদের সমালোচনা করছে, তার বেশ কিছু কারণ আছে। আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি স্টুডেন্টদের একটা ব্যাপারে সকলের কমপ্লেইন, আমি তাদের সঙ্গে আমার কথা হয়েছে, অনেক সময় হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে, আমি বলেছি যে পলিটিক্স করতে চাইলে অ্যারোগেন্সটা এভাবে শো করা ইজ নট ভেরি নাইস। হ্যাঁ, বিকজ আমাদের সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার আছে, আমাদের সামাজিক কালচার নর্মের একটা ব্যাপার আছে। আমরা কিন্তু মুরব্বীদের শ্রদ্ধা করে অভ্যস্ত, আমরা কিন্তু বয়োজ্যেষ্ঠদের সামনে দাঁড়াই, বসে পড়ি না, কথা বলি খুবই নিচু গলায়। এগুলো আমাদের একেবারে আবহমান কাল থেকে আমাদের শিক্ষা, পারিবারিক শিক্ষা এগুলো। সেখানে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র, তার উত্তর নাহিদ ইসলামের কাছ থেকে আসে, মানুষ ভালোভাবে নেয় না। কিংবা তারা যখন বলে দেখে নেব, মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে মানুষের কমপ্লেইন আছে। 1, 2 হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এই যে ধরেন সমন্বয়ক পরিচয় দিয়ে নানান রকম ঘটনা ঘটানো, এগুলো মানুষ ভালোভাবে নেয় না। এবং অনেক সময় আমরা দেখি যে সমন্বয়ক বললে সেই এলাকার ডিসি এসপি উপস্থিত থাকতে হয়, ওসি কে হাজির থাকতে হয়। এগুলো আমি জেনে বলছি, মানে আমরা প্রশাসন থেকে আমাদের কানেও কথাগুলো আসে। এই কথাগুলো খুব ভালো একটা ভাইব্রেশন দেয় না, রাজনীতিতে খুব ভালো একটা মেসেজ দেয় না। যেহেতু তারা নতুন একটি রাজনৈতিক দল করতে চাইছে, যেটিকে আমরা স্বাগত জানাই, সার্টেনলি রাজনৈতিক দল যত হবে তত ভালো। বহুদলীয় গণতন্ত্র তো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই অবদান। সো আসুক, রাজনৈতিক দল হবে। ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনি কি বলবেন? রুমিন আপা বললেন যে তাদের অ্যারোগেন্স আছে, তাদের কথায় ভদ্রতার ঘাটতি আছে, এগুলো হয়তো লার্জলি আমিও হয়তো একমত কিছু কিছু। কিন্তু দেখুন, আমরাও কিন্তু আমাদের মধ্যেও একটা টেন্ডেন্সি আছে কিন্তু, যে যখন যে কনটেক্সটে তারা এরকম অভদ্র আচরণ করছে, যখন আমার সুবিধে হচ্ছে, আমাদের অনুকূলে যাচ্ছে, তখন সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আবার একই আচরণ কিছু পরে আমরা অপছন্দ করছি। ওই যে বিয়ের আগে এবং পরে, প্রণয়ের সময় আচরণ যেমনই করুক না কেন, যাই করুক ভালো লাগে, বিয়ের পরে গেলে এটা আবার তখন আপনি বাস্তববাদী হয়ে ওঠেন, যে না সকালে উঠে ব্রেকফাস্ট রেডি হয় না কেন। এগুলো কেন বলছি, দেখুন এই ছাত্ররা কিন্তু সোকল যে অভদ্র আচরণ করেছে জন্যই কিন্তু তারা এই মূলোৎপাদন করতে পেরেছে। এই ছাত্রদের তথাকথিত অভদ্র, আমরা যেটাকে অভদ্র, যেটাকে আমরা মেনে নিতে পারছি না, এই অ্যারোগ্যান্সের কারণেই কিন্তু তারা কিন্তু এই একদম এই ফ্যাসিস্টদেরকে কিন্তু উৎখাত করতে পেরেছে। এই রেভলিউশন পিরিয়ডের তাদের আচরণ কিন্তু এর চেয়ে আরো অ্যারোগেন্ট ছিল, কিন্তু এই জন্যই তারা সফল হতে পেরেছে, এবং আমরা ওই এক্সটেন্টে তাদেরকে খুব পছন্দ করেছি। কিন্তু এটার যখন ধারাবাহিকভাবে যখন চলছে, এখন ওরা চলে গেছে, যখন আমার ঘাড়ে কিছুটা পড়ছে, ও তো ওর আচরণ কন্টিনিউ করছে, সবার সাথে করছে, বরং আমি তো মনে করি অনেক সফট হয়ে গেছে। এই সফটেস্ট ভার্সন তাদের অ্যারোগেন্সেরও আমরা এখন অ্যাকসেপ্ট করতে পারছি না। আসলে সমস্যাটা হয়েছে যে এখন ওই আমার প্রতি যখন আমি যখন মুখোমুখি না বললো, আমরা যখন আমার প্রতি যখন আচরণটা পড়ছে, তখন আমি এটা আর গ্রহণ করতে পারছি না। এটা আর মব কালচারের কথা রুমিন আপা বললেন, আমি খেয়াল করেছি যে এই আপরাইজিংয়ের পরে কয়েকটা নতুন টার্ম, তো এগুলো তো ল্যাঙ্গুয়েজ তো আগে থেকেই ছিল, কিন্তু নতুন করে এগুলো আমাদের মুখে মুখে চলে এসছে। এই যে মব কালচার, এই কথাগুলো, এগুলো তো এর চেয়ে অনেক বেশি
বেশি ছিল এই গত 16 বছর ধরে। এই মারামারি, খুনাখুনি, গুম, হত্যা, খুন, গুলি, এগুলো তো সবসময় ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। তো আমরা, ঠিক আছে, আমরা তো অবশ্যই ভায়োলেন্স চাই না, বারবার করে বলছি আমরা ভায়োলেন্স চাই না, কিন্তু আমাদেরকে এটা খুব কেয়ারফুলি এই শব্দের চয়ন বা বাক্যের প্রয়োগটা এমনভাবে করা উচিত যে আমরা যেন এমন না করি যেটা একটা নিউ কনসেপ্ট, একটা পোস্ট আপরাইজিং কনসেপ্ট, মব, এটা এই বুঝেই শুরু হয়ে গেল, আগে কখনোই ছিল না। ব্যাপারটা আসলে ওইভাবে পোর্ট্রে করাটা বোধহয় খুব আনফেয়ার হয়ে যাবে। আর আমাদের আরেকটা সংকট হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো, এই যে আপনি যেটা বললেন অসহযোগিতা করছে বা রাজনৈতিক দলগুলো এমনটা কথা বলছিলেন আপনারা, তো রাজনৈতিক দলগুলো, কয়টা রাজনৈতিক দল আসলে বিচারের দাবিতে মাঠে নেমেছে? কয়টা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচারের কথা বলছে? রাজনৈতিক দলগুলো বেশিরভাগ সময় নির্বাচনের দিনক্ষণ মানে এমন উতলা ভাব, নির্বাচন তো আমরাও চাই, নির্বাচন তো ডেমোক্রেসির একদম ফাইনাল ডেস্টিনেশন, ওটার মাধ্যমে ম্যাচুরিটি পায়, কিন্তু আমাদের উতলা ভাবটা এরকম যে আজই এখনই বায়না ধরেছে, এখনই বলতে হবে ডিসেম্বরের 17 তারিখে, অন 17 ডিসেম্বর at 10 o'clock আমি যেন পুলিশ স্টেশনকে ভোটটা দিতে পারি। এইরকম একটা চাপাচাপির একটা পর্যায়ে চলে গেছে। তো এটা তো একটা অসহযোগিতাপূর্ণ আচরণই বলে আমি মনে করি। দুঃখজনকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এরকম একটা প্রেশার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেশার দিচ্ছে না বলছে, কিন্তু আবার দিনক্ষণ চাইছে, এটা একটা অটোমেটিক প্রেশার পড়ে যাচ্ছে। ব্যারিস্টার রুমিন, আপনি কিছু বলবেন? আমার খুবই ছোট দুটো পয়েন্ট আমি যুক্ত করতে চাই। আমার ভাই বলেছেন যে অ্যারোগেন্স যখন সুবিধা হয় তখন নিচ্ছি, যখন সুবিধা হচ্ছে না তখন তার প্রতিবাদ করছি। এবং উনি এটা বলতে গিয়ে বিয়ের কথাও বলেছেন যে এক সময় হয়তো যে আচরণটা ভালো লাগতো না, প্রণয়কালে যেটা ভালো হয়তো ইগনোর করা যেত, বিয়ের পর সংসারের বাস্তবতা আসলে ভিন্ন হয়ে যায়। একদম তাই। কিন্তু ধরুন যেই পাত্রটি বর, তিনি যদি বরের সাথে বিয়ের পর প্রতিদিন সাজতে থাকেন, তাকে আপনি কি বলবেন? পাগল বলবেন না? বা যেই কনে, সে যদি প্রতিদিন করে সে যে বসে থাকে, তাকে পাগল বলবেন? নিশ্চয়ই বলবেন। যুদ্ধের ময়দানে যে অ্যাটিটিউড আপনাকে স্যুট করে এবং মানুষ যেটাকে প্রশংসা করে নেয়, বরণ করে নেয় এবং আপনার পাশে দাঁড়ায়, সাহস পায়, সেই একই অ্যাটিটিউড যদি ছাত্ররা কিন্তু মনে করে তাদের যুদ্ধ শেষ হয়নি, আমি ওখানে আসছি, সেটা যদি যুদ্ধের পরেও আপনি চালু রাখেন তাহলে মানুষের একটু আপত্তি হবে। ছাত্ররা যুদ্ধ শেষ হয়নি সত্য, কিন্তু আপনি তো একজন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনি বলেন তো অগাস্টের 1, 2, 3, 4 2024 আর এখন ফেব্রুয়ারির 10, 11, 12, 13 একই? আপনার কি মনে হয় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে? আমরা খালি ফেসিস্ট নাই এটুকু বুঝতে পারছি। এটা যে কত বড় নাই সেটা কি বুঝতে পারছেন না? না হলে তো আপনি আর আমি বিটিভিতে এসে বসতে পারতাম না। এটা তো বিরাট নাই ভাই, অবশ্যই। তো সেটাকে বোঝেন, এটা হচ্ছে নতুন বাস্তবতা। তো নতুন বাস্তবতাতেও যদি আপনি বিয়ের পরে 1 মাস 2 মাস 3 মাস ধরে বর সেজে থাকেন, আপনাকে মানুষ পাগলই বলবে। আর 2 হচ্ছে নির্বাচন নিয়ে তাগাদা। নির্বাচন নিয়ে তাগাদা রাজনৈতিক দলগুলো দিত না যদি সরকার ন্যূনতম তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দেখাতে পারতো। এখন একগুচ্ছ উদাহরণ আমি দিতে পারি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, দ্রব্যমূল্য থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, আপনার মানে সকল কিছু নিয়েই একটা আনস্টেবল অবস্থা। এটা যদি সরকার, মানে খুব বেশি কিছু করার দরকার নেই, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা এমন যে একেবারে পুরো অর্থনীতিকে চাঙ্গা করে ফেলবে, কিংবা বাংলাদেশে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি 0 ক্রাইম হয়ে যাবে, এটা না, মানে কোনো মতে একটু স্বস্তিতে, একটু নিরাপত্তায় থাকা, এটুকু যদি এনশিওর করতে পারতো, আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো মানুষের চাপের কারণে নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলতে পারতো না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার সানি আব্দুল হক। ব্যারিস্টার সানি, আমরা রাজনীতি কিছু টানাপোড়েন লক্ষ্য করছি, যে 5 আগস্টের যে ঐক্যের সুর শোনা গিয়েছিল, এখন নানান কারণে যার যার মতো ঐক্যের সুরটা বিনষ্ট হয়েছে। এটা দুটো দিক রয়েছে, সেটি হলো এক এক রাজনৈতিক দলের এক এক ধরনের আদর্শ রয়েছে এবং তাদের কৌশল ভিন্ন হবে এবং সেখানে ভিন্ন মত থাকবে, বিভেদ থাকতে পারে, কোনো সমস্যা নেই এবং এটাই গণতান্ত্রিক সৌন্দর্য।
কিন্তু যখন এই বিভেদরা এই 5ই আগস্টের যে স্পিরিট এবং এটা যে আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল সেইখানে যখন আঘাত করে তখন একটু সংকট দেখা দেয়। এটা কেন হলো বা এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? 5ই আগস্টের পরে ঐক্যের ফাটল ধরেছে, ঐক্য নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে, আমি এটাকে সেভাবে দেখি না। আপনি দেখুন মিলের জায়গাগুলো, আমি তো মনে করি যে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের পর থেকে সবচেয়ে বেশি মিলের জায়গা আমরা বোধহয় বাস করছি এখন। কারণ মিলের জায়গাগুলো, বড় মিলের জায়গাগুলো দেখুন, যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যত রাজনৈতিক দল আছে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে, অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যত স্টেক হোল্ডার অংশীজন আছে, তারা সবাই কালেকটিভলি এই সরকারকে ওন করছে। এটা একটা বিরাট গৌরবের জাতীয় অর্জন বলে আমি মনে করি। আপনি ভারত প্রশ্নে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি এবং একই সুরে ইউনানিমাসলি কথা বলেছি। এইরকম এটা আরেকটা বড় অর্জন। তো এরকম কমন কোশ্চেনে আমরা অনেক বছর পরে, অনেক দিন পরে আমরা সবগুলো মেজর পলিটিক্যাল পার্টিস এবং স্টেক হোল্ডারগুলো একই সুরে কথা বলি। এটা তো বিরাট অর্জন। তো এই জন্য এটা ঐক্যের ফাটল বা ঐক্য নষ্ট হয়েছে এরকম না। তারপরও ডিফারেন্সেস যেগুলো আছে এগুলো খুবই কাছাকাছি, খুবই ট্রিভিয়াল। আমি একটা উদাহরণ দিই আপনাকে। সরকার বলছে যে ইলেকশনের দুটো টেন্টেটিভ ডেট হতে পারে। একটা হতে পারে যদি আমরা খুব ছোটোখাটো সংস্কার, ন্যূনতম মিনিমাল সংস্কার করে যদি ইলেকশন দিতে চাই তাহলে এন্ড অফ দিস ইয়ার আমরা ডিসেম্বরে দিতে পারি। আর যদি মোটামুটি মানের সংস্কার করে দিতে হয় এবং সবগুলো রাজনৈতিক দল যদি একমত পোষণ করে তাহলে আমরা মিড জুন বা জুলাইয়ের দিকে এরকম মিড নেক্সট ইয়ারে হয়তো দিতে পারি। সরকারের সাথে বা যারা নির্বাচন সংস্কারের পরে হোক এটা চাই, আর যারা এখনই নির্বাচন হোক চাই, তাদের তফাৎ কিন্তু আসলে মাত্র 6 মাসের। তো এটাকে আপনি মেজর ডিফারেন্স বলবেন? আমি তো মনে করি না। 6 মাসের তফাৎ। আপনি 16 বছর ধরে আমরা কিছুই করতে পারি না, আমরা এই 6 মাস তো একমত হতে পারবো বলেই আমি আশা পোষণ করি। এই জন্য এরকম খুব ট্রিভিয়াল ছোটোখাটো দুই একটা বিষয়, এটা কি রোববারে হবে না বুধবারে হবে, এটাকে তো ঐক্যের বিনষ্ট আকারে আমি পাঠ করতে চাই না। এরকম ছোটোখাটো দুই একটা দেমত আছে এবং এই দেমতটা জারি থাকুক। এই জারি করার মধ্য দিয়েই আমরা একটা সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরে আসব। আমাদের এই রাষ্ট্রের যে ডেমোক্রেটিক এক্সারসাইজটা এটা পরিপক্ক হবে, এটা ম্যাচিওর হবে, এইরকম ডিফারেন্স অফ অপিনিয়ন নারিশ করার মধ্য দিয়েই। এই জন্য আমি মনে করি যেভাবে চলছে এটা চলুক এবং মেজর জায়গাতে যে আমাদের যে রাষ্ট্রীয় স্বার্থে আমরা যেন একমত হতে পারি, যেমনটা আমরা সবসময় হয়েছি এই জুলাই আগস্টের পরে, এবং এটা আমি ঠিকঠাক মতোই চলছে বলে আমি মনে করি। বেচার রুমিন, একটু একেবারে অন্য প্রসঙ্গে যাই। টিউলিপ সিদ্দিকী প্রসঙ্গ, এটা আমাদের আসলে আর ছাড়ছে না। উনি লন্ডনে বেড়ে উঠেছেন, পড়াশোনা করেছেন, সব কিছু করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা কী দেখলাম? তার মন্ত্রিত্ব ছাড়তে হলো দুর্নীতির অভিযোগে। এবং প্রতি মুহূর্তে খবর আসছে। আপনার কদিন আগে খবর দেখছেন বিলাসবহুল বাড়ি গাজীপুরে, এবং সেটা টিউলিপস টেরিটরি নাম আর কি। এই দ্য টেলিগ্রাফ লন্ডনের, আপনি জানেন টেলিগ্রাফ পত্রিকাটি লন্ডনের খুব মর্যাদাপূর্ণ পত্রিকা। অনেকের চেয়ে সার্কুলেশন কম, কিন্তু এই পত্রিকাটি এমন একটি মর্যাদা, ব্রিটেনে ধরেই নেওয়া হয় এই টেলিগ্রাফে যেটা ছাপা হয় 100% সত্য। এই টেলিগ্রাফে একটা নিউজ ছাপা হয়েছে এবং সেটা হলো যে গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকা ছিল টিউলিপের নাম। এবং উনি যখন এমপি হন 2014 সালে তখন স্থায়ী ঠিকানা হিসাবে এই গুলশানের ঠিকানাটা দেওয়া হয়েছিল। টিউলিপ সিদ্দিকী এমন একটি পরিবারের রক্ত বহন করেন যেই পরিবার 1 টাকা দিয়ে গণভবন কিনে নিতে চেয়েছিল। টিউলিপ সিদ্দিকী এমন একটি পরিবারের সদস্য যেই পরিবার পূর্বাচলে তাদের সকল সদস্যের নামে 10 কাঠা করে প্লট আছে। টিউলিপ সিদ্দিকী এমন একটি পরিবার থেকে এসছেন যেই পরিবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে, আপনি যদি 72 থেকে 75 ধরেন কিংবা 8 থেকে 25 ধরেন, আপনি দেখবেন খুব পার্থক্য নাই। সেই সময়ও গুম, বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে প্রথম হয়েছে, নির্বাচনে 73 সালের কারচুপি প্রথম হয়েছে, এবং আপনি যদি 8 থেকে 24-এর টিউলিপের পরিবারের শাসনামল দেখেন, আপনি দেখবেন এটাকে একেবারে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে, এটাকে বলে বাকশাল প্লাস তো এটাকে একেবারে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে বিষয়টাকে বাংলাদেশে একেবারে স্থায়ী করার চেষ্টা করা হয়েছে। সুতরাং টিউলিপের কাছ থেকে আপনি আসলে খুব বেশি কিছু কেন আশা করেন?
টিউলিপের কাছ থেকে যা আমরা এখন দেখতে পাচ্ছি এটাই তো হবার কথা ছিল। লন্ডনে বা ব্রিটেনে হয়তো সেভাবে দুর্নীতি করার সুযোগ নাই, কিন্তু বাংলাদেশে তো আছে, তো সেটার সম্পূর্ণ সুযোগ তারা নিয়েছে। একটা কথা খুব প্রচলিত ছিল, আর এই ইশারায় বলা হতো, রাগ ঠাক রেখে ফিসফাস ছিল, যে শেখ হাসিনার ক্যাশিয়ার হচ্ছেন শেখ রেহানা অর্থাৎ টিউলিপের মা। এবং টিউলিপের মা কিন্তু এখনো টিউলিপ মানে ওনারা একসাথেই থাকেন, লন্ডনে বাস করেন। সো তারা তো আসলে বাংলাদেশটাকে এই জায়গায় আনবার পেছনে তাদের অবদানও কম না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে 1.5 লক্ষ কোটি টাকা মানে জাস্ট পাচার করেছে মন্দরিনের আকারে, আর এটাকে যদি আপনি টোটাল হিসাবটা নেন 2.5 লক্ষ কোটি টাকার উপরে। বলা হচ্ছে 18% মন্দরিন, এটা নাকি নেক্সট কয়েক মাসের মধ্যে 36% হয়ে যাবে। সো এই যে বাংলাদেশটাকে ফোকলা করা, মানে খেয়ে একেবারে নিঃশেষ করে দেয়া, এটা তো তার খালার দ্বারা হয়েছে, তাই না? এবং যেই খালাকে তিনি সুযোগ মতো তার পলিটিক্যাল মেন্টর বলতেন, আবার সুযোগ মতো বলতেন বা আমি বাংলাদেশের নাগরিক নই। যখন তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে ব্রিটেনে যে আপনি কি একজন ব্যারিস্টার যিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে পড়াশোনা করে ঢাকায় গেছেন এবং তিনি নিখোঁজ বা গুম হয়েছেন, তার পরিবারকে আপনি কোনোভাবে সহায়তা করতে পারেন কিনা, তিনি তখন একেবারে তার অ্যারোগেন্ট ভয়েসটা, মানে আমি দেখেছিলাম ভিডিওটা ওই সময়, বলছেন যে আপনি কি ভুলে যাচ্ছেন আমি যে বাংলাদেশি নই, আপনি কি ভুলে যাচ্ছেন আমি একজন ব্রিটিশ এমপি। সো যখন তার সুবিধা তখন তিনি সেদিনই কিন্তু তখন তাদের বাসায় গিয়া পুলিশ হেনস্থা করে। অ্যাবসলিউটলি, সেদিন আবার তাদের বাড়িতে গিয়ে পুলিশ হেনস্থা করে, গুম হওয়া পরিবারটা আরমানের ফ্যামিলির, তাকে হেনস্থা করা হয়। সো যখন তার সুবিধা হয় তখন তিনি খালার আঁচলের নিচে যাবেন এবং খালাকে তিনি তার পলিটিক্যাল আদর্শ হিসেবে মানবেন। এই কথাও কিন্তু তিনি বলেছেন যে খালা হচ্ছেন তার ইন্সপিরেশন। আবার যখন তার সমস্যা হবে তখন তিনি বলবেন বাংলাদেশের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। এটা তাদের পারিবারিক ক্যারেক্টার, এটাই তারা। এবং দেখুন এই যে পালিয়ে যাওয়া, হ্যাঁ, এটাও কিন্তু তাদের মানে ঐতিহ্যবাহী সংস্কৃতি। 25শে মার্চ কালো রাত যখন বাংলাদেশের মানুষের উপরে হিংস্রভাবে পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো, উনি কিন্তু ওনার নানা কিন্তু সুটকেস নিয়ে দেশের বাইরে চলে গেলেন। আবার ধরেন 5ই অগস্ট 2024 তার খালা কিন্তু আবার ব্যাগট্যাগ গুছিয়ে চলে গেলেন। একটাবার চিন্তা করলেন না? দেখেন ভাই, আওয়ামী লীগের সাথে আমাদের মানে আদর্শিক ভিন্নতা, পোলার ডিফারেন্স, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, কিন্তু আওয়ামী লীগের একজন ইউনিয়ন বা থানা বা ওয়ার্ড লেভেলের কর্মী, তার কথা তো তার নেত্রীর চিন্তা করার কথা, তাই না? তাহলে তিনি নেত্রী হন কি করে, নেতা হন কি করে, আপা হন কি করে, তাই না? কিন্তু অবাক কাণ্ড, এখনো আমি কিন্তু তাদের মধ্যে কোনো না অনুশোচনা দেখি, না এই যে তাদেরকে এতিম করে ফেলে উনি পালিয়ে গেল সেটা নিয়েও কারো কোনো বক্তব্য নেই। এটা অবাক করার বিষয়। সো এই দলটা আসলে আমার কাছে মনে হয় একটা ব্রেইন ওয়াশড পার্টি, মানে একেবারে ব্রেইন টোটালি যুক্তি বুদ্ধি বিবেক বিচার সকল কিছু যখন মানুষের ধ্বংস হয় তখন মানুষ কি আসলে আওয়ামী লীগে যুক্ত হয়। ব্যারিস্টার সানি, আওয়ামী লীগকে অনেকে রাজনৈতিক দলই বলতে চান না, বলতে চান এটা মাফিয়া গ্রুপ। কারণ মাফিয়া গ্রুপের যে বৈশিষ্ট্য, যারা গডফাদার পড়েছেন তারা দেখেছেন, সব বৈশিষ্ট্য কিন্তু এই দলটার মধ্যে আমরা বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স আমরা খুব প্রত্যক্ষ করেছি। আপনার কি মনে হয় এই যে টিউলিপ পর্যন্ত তাদের দুর্নীতির শাখা প্রশাখা, এই দলটি আদৌ কি রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে কখনো? রাজনৈতিক দল হতে হলে তো আপনার আসলে জনগণ, রাজনীতির মূল হলো জনগণের খাদেম হতে পেরেছে কিনা। আমাদের যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ নামক প্রিয় মাতৃভূমির জন্ম হয়েছিল, আর আমাদেরকে যে ওয়াদা করা হয়েছিল, আসলে বাংলাদেশ তো স্ট্যান্ডস অন ব্রোকেন প্রমিসেস। কিরকম দেখেন, এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এখানে সাম্য এটা ব্রোকেন প্রমিস, মানবিক মর্যাদা ব্রোকেন প্রমিস, সামাজিক সুবিচার ব্রোকেন প্রমিস, ডেমোক্রেসি, রুল অফ ল, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সিরিজ অফ ব্রোকেন প্রমিসেস। এই গত 53 বছরেই বাংলাদেশ পুরোপুরি দাঁড়িয়ে আছে একটা ব্রোকেন প্রমিসেসের ভিতরে। আর আমাদের রাজনীতিবিদরা সবসময় দেখবেন অর্বাচীন কথাবার্তা, গালিগালাজ, হইচই। আর আরেকটা ক্রাইসিস হলো যে আওয়ার পলিটিশিয়ানস আর ওভারলি প্রমিসড অ্যান্ড আনডেলিভার্ড। তো এগুলো একটা কমন ক্রাইসিস। তো আপনি যতক্ষণ পর্যন্ত জনগণের যে অধিকার আদায় নিয়ে আপনি কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা বলছি যে আমরা কোনো মতাদর্শ, ডক্ট্রিন না কোনো কিছুতে,
আমরা সমস্যার সমাধানের রাজনীতি করতে চাই, আমরা অধিকার নিয়ে করতে চাই। যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের যে ডক্ট্রিনাইজড যে ফিলোসফিক্যাল জায়গা থেকে দেখে, তাদের রাজনৈতিক শুধু আওয়ামী লীগ কেন, তাদের যে রাজনৈতিক পুরো দর্শনটা রিভাইজ করা উচিত। আর আওয়ামী লীগের প্রশ্নে যদি আপনি স্পেসিফিক আনসার চান, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করবে, আপরাইজিংয়ের পরে আপনি এখন পর্যন্ত আওয়ামী লীগের একদম প্রধান থেকে শুরু করে রুট লেভেলে কাউকে আপনি কোনো রিমোর্স করতে দেখেছেন, কোনো অনুশোচনা করতে দেখেছেন? তারা যে অপরাধ করেছে বিন্দুমাত্র সেটা অনুশোচনা দেখি। দেখতে পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত এই অনুশোচনা বোধ না আসবে, তাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক আকারে জি, জি। জনগণের জি, সামনে জি। হাজির হওয়াটা দুষ্কর হতে থাকবে। জি। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।